দিবসে অভিনন্দন জানাই। স্বাধীনতার ৭৮ বছর হয়ে গেল। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা প্রায় সবাই স্বাধীন ভারতে জন্মেছি। আমাদের বাড়িতে হয়তো দু একজন মানুষ এমন থাকতে পারেন যিনি স্বাধীনতা দেখেছেন, তখন হয়তো তার বয়স ৫ কি ১০ বছর ছিল। প্রত্যেক বছর জমিয়তে উলেমায়ে হিন্দের এই অসাধারণ অনুষ্ঠানে আসি। আজকে অনেক বছর হয়ে গেল। জমিয়তে উলেমায়ে হিন্দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার অভিজ্ঞতাও আমার অনেক দিনের। প্রত্যেক বছরই আমরা স্বাধীনতার তাৎপর্যের কথা বলি এবং আগামী দিনের কাজের কথা বলি, কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো, আজকে আমাদের স্বাধীনতা সমস্ত দিক দিয়ে আরো একবার ভয়ঙ্কর ভাবে বিপন্ন হয়ে গেছে। আজ আমাদের কিন্তু আর বসে থাকার দিন নেই। আজ আমাদের আরো একবার লড়াইয়ের ময়দানে নেমে লড়াই করার দিন চলে এসেছে। আপনারা জানেন, বিগত কয়েক বছর ধরে এই ভারতবর্ষে যারা শাসন করছে তাদের সঙ্গে স্বাধীনতার কোনো সম্পর্ক কোনোদিনই ছিল না। স্বাধীনতার জন্য হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান, আদিবাসী সবাই প্রাণ দিয়েছেন। প্রত্যেকের কাছে দেখবেন একজন করে নায়ক আছেন, একজন করে মানবী আছেন যিনি প্রাণ দিয়েছেন, লড়াই করেছেন। একমাত্র একটি রাজনৈতিক দল আছে, তাদের পুরনো লোকেরা, তাদের একমাত্র কাজ ছিল স্বাধীনতার বিরোধিতা করা, এবং সেই কাজটাই তারা আজকে করে যাচ্ছেন। ধরুন, আপনি যদি মহাত্মা গান্ধীর কথা ভাবেন, আপনি যদি নেতাজি সুভাষের কথা ভাবেন, আমাদের ঘরের কাছে রবীন্দ্রনাথের কথা ভাবেন, বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে লালা রাজপথ রায় থেকে আরম্ভ করে আমাদের জমিয়তে উলেমায়ে হিন্দের সমস্ত মানুষের কথা যদি ভাবেন, মাওলানা আবুল কালাম আজাদের কথা ভাবেন, সেই সমস্ত মানুষের একটা স্বপ্ন ছিল। স্বপ্নের মধ্যে কিছু তফাৎ হতে পারে, আমি এরকমটা চেয়েছি, আপনি ওরকমটা চেয়েছেন, ডাক্তার আম্বেদকর পর্যন্ত। কিন্তু এই একদল লোক যারা ছিলেন তাদের কিন্তু স্বাধীনতা নিয়ে কোনো স্বপ্ন নেই। আমার মনে হয় আজকে যে মানুষটা লালকেল্লায় পতাকা তুলছে, পতাকা তোলার কোন রকম অধিকার তাদের বা তাদের কোনো লোকের নেই। আমরা বলবো, এই পতাকা স্পর্শ করার সামান্যতম যোগ্যতা তাদের মধ্যে নেই। না তাদের কেউ কোনোদিন প্রাণ দিয়েছে। আমরা প্রতিদিন নতুন করে ইতিহাস লেখার তারা চেষ্টা করছেন, কিন্তু ইতিহাস কি করে মুছবেন ভাই? ইতিহাস লেখা হয়ে গেলে তা মুছে দিলে আবার সেটা ফুটে ওঠে। আবার আমাদের মনে পড়ে যাচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাগের জন্য কি করেছিলেন। আজকে তারা বলছেন, গতকাল তারা বিভাজন দিবসটা কিছু পালন করতে বলেছিলেন। বিভাজনের মুখ্য হোতা কে ছিলেন? একটি যদি মুসলিম লীগ হয়, তো আরেকটি হচ্ছেন শ্যামাপ্রসাদের লোকেরা। তারাই বলেছিলেন ভারত বিভাগ করার সমস্ত রকম কাজ তারাই করেছিলেন। সেদিন মুসলমান সংগঠনের মধ্যে অগ্রণী ভূমিকায় যে মানুষগুলো ছিলেন তাদেরই উত্তরসূরিদের আজকে আমরা এখানে মঞ্চে দেখতে পাচ্ছি। তারা বলেছিলেন কোন অবস্থাতেই দেশ ভাগকে তারা সমর্থন করেন না। সেই মানুষগুলোর যে লড়াই, আজকে সেই লড়াইকে বিস্তৃত করার জন্য যে আঘাত নামছে, এবং এটা শুধু মুসলমানের উপর নয় কিন্তু ভাই, আজকে বাঙালি, আজকে বাংলা ভাষায় কথা বললে গোটা দেশ জুড়ে যে সন্ত্রাস চলছে, আমার মনে হয় অচিরেই আমাদেরকে পথে নামতে হবে। একদিকে যেমন দেখুন, যে কোনো বিষয়ে মুসলমানদের প্রতি যে কোনো বিষয়ে তারা যে কোনো রকম অপপ্রচার করে চলছেন। চিরকাল আমরা দেখেছি ওই তীর্থযাত্রা হতো শ্রাবণ মাসে, কাঁধে বাঁক নিয়ে যেত, আমরা ছোটবেলা থেকে দেখছি। আমি কলকাতা শহরে মানুষ হয়েছি, আমরাও দেখেছি। অপূর্ব সুন্দর শোভাযাত্রা যেত, জল নিয়ে গিয়ে আর এক জায়গায় ফেলত। রাস্তার দুধারে অগণ্য মানুষ থাকতেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের সাহায্য করতেন। হঠাৎ করে এই হতচ্ছাড়ারা বলে নাকি যে যখন হিন্দুরা যাবে, মানে তথাকথিত হিন্দুরা, তখন নাকি আশেপাশে কেউ মাছ মাংস খেতে পারবে না, সেখানে নাকি কেউ ফলের দোকান লাগাতে পারবে না। আরে ভাই, আমরা অনেক বছর ধরে এই দেশে একসাথে আছি, এখন আপনি আমাদের শেখাবেন যে এই ফলটা হিন্দু, এটা মুসলমান, ওটা খ্রিস্টান, ওটা আদিবাসী, আর আপনারা শেখাবেন আর আমরা সেটা মেনে নেব? আমরা কোনদিন এই কথা মানবো না। আমরা মানছি না বলেই কিন্তু আপনাদের আজকে এত বড় সমস্যা হচ্ছে। আর সমস্যা হচ্ছে বলে আর কিন্তু বেশি দিন এদের সহ্য করা যাবে না। আমাদের কিন্তু সময় চলে এসেছে। প্রথম কথা, আপনারা নিশ্চয়ই সকলে জানেন যে তারা সম্পূর্ণ ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। আজকে কিন্তু গোটা দেশে নিশ্চয়ই আপনাদের কারোর মনে এতটুকু সন্দেহ নেই যে গোটা নির্বাচন
চেষ্টা করেছে। নইলে ভাবুন, আমি গত বছর কাশিতে ছিলাম, সেখানে মহাত্মা গান্ধীর নামে একটি জায়গা ছিল, সেটাকে এরা ভেঙে দিয়েছে। আপনারা তো জানেন যোগী সরকার, তিনি নাকি সাধু নাকি জানি না, আমরা এমন সাধু কোনোদিন দেখিনি। তিনি যে সম্প্রদায়ের সাধু, তাদের মন্দির থেকে আরম্ভ করে মঠ তৈরি করেছিলেন আকবর। সেই ভদ্রলোক বুলডোজার চালিয়ে যেখানে যাকে পান তার ঘর বাড়ি ভেঙে দেয়। তো গান্ধীজির জায়গাও তারা ভেঙে দিয়েছে, কারণ গান্ধীজিকে তো তারাই মেরেছিলেন, মানাটাই খুব স্বাভাবিক তাদের কাছে, যদিও গান্ধীজির নাম করে তাদের দুবার সেলাম করতে হয়। এই লোকটি ভেঙে দেওয়ার পরে যখন আমি ওখানে গিয়েছিলাম, আমরা অনশন করছিলাম, তখন বেনারসের সাধারণ মানুষ, আমরা সারাদিন বসে আছি, তাদের সঙ্গে কথা হচ্ছে, হিন্দু মুসলমান সব জাতি, তারা এসে বলছে আমরা বুঝতে পারছি না নরেন্দ্র মোদীকে ভোটটা কে দিয়েছিল। আমি দিইনি, আমার বাড়ির কেউ দেয়নি, আমার পাড়ার কেউ দেয়নি, কোথাও কেউ দেয়নি, ভদ্রলোক দিতে গেলাম। কি করে দিতে গেলেন এখন আমরা জানতে পারছি। তিনি তো ভোটে দাঁড়াবেন বলে 37 জন লোককে প্রার্থী হতে দেয়নি, আর তারপরে শেষ বেলায় কারচুপি করে তিনি জিতেছেন। মানে মনে রাখবেন, আজকে যিনি লালকেল্লায় পতাকা তুললেন, তিনি ভারতবর্ষের নির্বাচিত প্রতিনিধি নন। তাকে প্রমাণ করতে হবে যে তিনি ঠিকঠাক ভোটে জিতেছেন। এরপরের কথা হচ্ছে, ইরানি তারা যে ভয়টা আমাদের দেখাচ্ছে, বিশেষ করে মুসলমান সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের, যে তারা নাকি নতুন করে এসে আর নাকি যারা একটা করবে, সেইটা করতে গিয়েও কিন্তু মারাত্মক কাণ্ড হয়েছে। এক বিহারে 60 লক্ষ লোক নাকি ভোটার আর নেই। ভোটার আর নেই মানেটা কি? আমি ভোট দিয়েছি, আমার বাবা ভোট দিয়েছে, আমি এতগুলো নির্বাচন করলাম, লোকসভা হলো, বিধানসভা হলো, পঞ্চায়েত হলো, আমি আর ভোটার নই। এটা ঠিক করবে কে? মনে করে দেখুন, এবছর সংবিধানের 75তম বছর। সংবিধান যখন তৈরি হয়, আম্বেদকর বলেছিলেন সবার আগে দেখবেন যত লোক আছে তার সবাই যেন আগে ভোটারটা হয়, এরা আমাদের কাছে নাগরিক। 99% লোককে তারা ভোটার করার চেষ্টা করেছিলেন। তার আগে যেগুলো ছোট ছোট নির্বাচন হয়েছে, তাতে 6% মাত্র লোক ভোট দিতে পারত। এইবারে এনারা হঠাৎ করে বলছেন যে আমরা নাকি এতদিন নাগরিক ছিলাম, হঠাৎ আমাদের মনে হলো হঠাৎ আমরা নাগরিক হইলাম না, আমরা অন্য কোনো দেশের হয়ে গেলাম। এইবারে ধরুন কথাটা কি বলে শুনুন, আপনারা কথাগুলো লক্ষ্য করবেন। দিল্লিতে একটা কলোনি আছে, দিল্লির পাশে হরিয়ানাতে, সেই কলোনি থেকে লোকজনকে উৎখাত করে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? তাদেরকে পুশ ব্যাক করা হচ্ছে। আমি বললাম পুশ ব্যাক আবার কি? ওরা কি ওখান থেকে এসেছিল যে আপনি পেছন দিকে থাকবেন? বলুন যে পুশ আউট করছেন, জবরদস্তি লোকগুলোকে তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিচ্ছেন। বলি এই কাজ করার হক আপনাদেরকে দিয়েছে। বেশি দিন যদি এরকম করেন ভাই, তাহলে আমরা সবাই মিলে আপনাদেরকে একেবারে তুলে নিয়ে গিয়ে ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর ওখানে থাকুন কি আপনি? কাকে নাগরিক বলে সেটা পর্যন্ত আপনারা জানেন না। নরেন্দ্র মোদীর নামে একটা আরটিআই করা হয়েছিল, এবং জেনে রাখুন ভাই, তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন আইনের বলে নরেন্দ্র মোদী এদেশের নাগরিক হয়েছে। পরিষ্কার আরটিআই এর উত্তর এসেছিল, দরকার হলে যে কোনো ফেসবুকে দেখে নেবেন, যে নরেন্দ্র মোদী এই দেশে জন্মেছেন, তাই তিনি এদেশের নাগরিক। তা আমরাও এদেশে জন্মেছি, আমরাও এদেশের নাগরিক। আমাদের তো বাবার কাগজ মায়ের কাগজ দেখাবো না। আপনি আপনার বাবার কাগজ মায়ের কাগজ দেখান, দেখান। আপনি তো সেই মানুষ যিনি নিজের স্ত্রীকে শুধু স্বীকার করেন না। আপনার কোন কাগজের কি মূল্য আছে ভাই, যে আপনি আমাদের হুমকি দিচ্ছেন? আপনারা কি মনে করেন আমাদের কোনো হাতে পায়ে বল নাই? আমরা শান্তশিষ্ট হয়ে থাকি, স্বাধীন দেশের মর্যাদা রাখি বলে আপনারা যা খুশি তাই করে দেবেন? বাংলা ভাষায় কথা বলবো বলে আপনারা বলবেন যে আমরা বাংলাদেশ? আপনাদের নেতা এই পশ্চিমবঙ্গে এসে বলবে যে হ্যাঁ হ্যাঁ, যারা বাংলায় কথা বলে তাদের সবকটাকেই বাংলাদেশি বলে ভাবতে হবে। তাহলে আপনারা জাতীয় সঙ্গীত কেন গান? জাতীয় সঙ্গীতটা কোন ভাষায় লেখা হয়েছে? প্রশ্ন করবেন, জাতীয় সঙ্গীতটা কোন ভাষায় লেখা হয়েছে? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ভারত, বাংলাদেশ, এমনকি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটা রবীন্দ্রনাথের কবিতার অনুবাদ। এত বড় খ্যাতি কেউ পায়নি আমাদের বোলপুরের মানুষ, শান্তিনিকেতনের মানুষ। তাহলে জাতীয় সঙ্গীত গাইবেন আপনি বাংলায়, আর বলবেন যে বাংলা বললে আমরা বাংলাদেশ? এত বড় আশ্চর্য আপনাদের কি করে হয়? পরিষ্কার জেনে রাখবেন, যারা এখন এই দেশের মাথায় বসে প্রতিদিন হুমকি দিচ্ছে, তাদের ওইখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার কোনো যোগ্যতা নেই। সাংবিধানিক কোনো অধিকার তাদের নেই। কিন্তু এইটা মাথায় এখন ভয় পাবেন না, একটা ভয় দেখা
গার্লস স্কুলে পড়াই, সারাদিন মহিলারা আসছেন, কোন কালে পাস করেছেন আমাদের কাগজ দিন। আমি বললাম কেন কাগজ ভাই? না আমাদেরকে খুব ভয় লাগছে যে আমার অনুষ্ঠানে বুঝতেই পারছেন কম বয়সে বিয়ে হয়ে গেছে। আমি বললাম শুনুন আমার কিছুই না, আমার বাবা খুলনা থেকে এসেছিলেন, এদেশের ভোটার হয়েছিলেন, দেশ ভাগ হয়েছে তারা এখানে চলে এসেছিলেন। আমি এতকাল ধরে ভোট দিয়েছি, নির্বাচিত করেছি। পরশু যদি আমার কাছে কেউ দেখাতে আসে কাগজ নেহি দিখায়েঙ্গে, কাগজ আমি দেখাবো না, কি করেন করবেন। এবং আপনাদের সবাইকে বলে দিচ্ছি কাগজপত্র নিয়ে যদি কথাবার্তা বলে খবর করবেন, জমিয়তে উলেমা হিন্দকে খবর করবেন, আমাদেরকে খবর করবেন, ওইখানটা বসে যাবো সবাই মিলে, কার কত কাগজ আছে দেখে নেবো ভাই। এবার কিন্তু আর আমরা উল্টো দিকে যাব না, আমরা এখন লড়তে নেমেছি, পরিষ্কার লড়তে নেমেছি। আমার সেই দিন মনে আছে মহাশ্বেতা দেবী, বাংলা ভাষার বিখ্যাত লেখিকা, তার এবছর 100 চলছে, মাথায় কাফন বেঁধে জমিয়তে উলেমায়ে হিন্দের সভায় ছিলেন। সেদিনটা আমার মনে আছে, বলেছিলেন যা হবে হবে, আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা আবার কিন্তু বেরিয়ে পড়েছি ভাই, যা হবে হবে, বাঁচি মরে যাই হবে। এই দেশের জন্য যদি আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে থাকেন, স্বাধীনতার জন্য যদি তারা প্রাণ দিয়ে থাকেন, আমরাও কিছু কম যাই না। আমরাও দেখে নেব কেমন করে এই লোকগুলো এই দেশের গদিতে বসে থাকে। এদের এবার ফেলে দেওয়ার সময় এসেছে। মিথ্যের পর মিথ্যে, অন্যায়ের পর অন্যায়, অবিচারের পর অবিচার করে যাচ্ছেন। এদের দালাল গুলোকেও আপনারা খুব ভালো করে চিনে নেবেন। যারা এদের দালালি করে তাদের সবার আগে ধরবেন, ধরে বলবেন কোন হিসাবে আপনাদের নেতারা এই দেশের স্বাধীনতার কথা বলে, কোন হিসাবে আপনাদের নেতারা ওই মাথায় বসে থাকে। যখন এক বেনারসে একটা লোকের বাড়িতে 80টা ভোটার পাওয়া যায়, একজন লোকের নাকি 56টা ছেলে, সেও বেঁচে আছে, তার বাবাও বেঁচে আছে, 56টা ছেলেও বেঁচে আছে, তারা সবাই ভোট দিয়েছে। এটা সম্ভব বলুন? এই কারচুপি যারা করে তারা আবার অন্য লোককে বলছে যে তোমরা দেশের নাগরিক। আরে তোমরা আগে প্রমাণ করো, তোমরা তোমাদের রক্তকে জিজ্ঞেস করো, দেশের জন্য কতটা কি দিয়েছিলে যে তোমাদেরকে দেখে মনে হবে যে তোমরা এই দেশের নাগরিক। নাগরিক এমনি হওয়া যায় না, দেশের জন্য ভাবতে হয়, কষ্ট করতে হয়, প্রাণ দিতে হয়, তবে দেশের নাগরিক হয়, যেটা হয়েছেন জমিয়তে উলেমায়ে হিন্দের পূর্বজরা এবং আজকে আপনারা যাদের দেখছেন। আর জুম্মার দিন বেশি কথা বলবো না, আপনাদের কাছে এসেছি সরাসরি, আপনারা আমার অনেক দিনের বন্ধু, সরাসরি প্রস্তাব যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ইলামবাজারে এই এসএআর না এসআইআর নিয়ে বড় সভা করুন। সমস্ত জায়গা থেকে মানুষ আসুন, আমরা সমস্ত মানুষকে ভয় মুক্ত করি, তাদের নির্ভীক করি, ভয় তাদের কমিয়ে দিই এবং বলি যে আপনাদের কোনো ভয় নেই, আপনি এদেশের নাগরিক, আমি যতখানি এদেশের নাগরিক, আপনিও ততখানি এদেশের নাগরিক। মনে কোনো ভয় রাখবেন না, থাকুন, এই দেশ আমাদের, আমরা তৈরি করেছি, কারণ বাপের এই দেশটা নয়। সকলকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা।